জোট ভোটের খেলায় নিবন্ধন সর্বস্ব অনেক দলের অস্তিত্বই হুমকির মুখে। বড় দলগুলোর দায়িত্বহীন চর্চাও দায়ী মত বিশ্লেষকদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে 469 আবেদন জমা। আজ শেষ হচ্ছে আপিলের সময়, কাল থেকে শুনানি শুরু। তারেক রহমানের সফর ঘিরে টাঙ্গাইল ও সিরাজগঞ্জে ব্যাপক প্রস্তুতি। মওলানা ভাসানীর কবর জিয়ারতের পর অংশ নেবেন বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে। মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক। বাংলাদেশের শুল্ক কমানোর প্রস্তাব বিবেচনার আশ্বাস যুক্তরাষ্ট্রের। শৈত্যপ্রবাহ চলতে পারে আরও কয়েকদিন। পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে 6.8 ডিগ্রিতে। উত্তরাঞ্চলে বেড়েছে আগুনে পোড়া রোগী। এবং সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় স্থাপনায় আগুন। দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ। আরএফএল ওয়াট্রো যত্নে রাখতে চান। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। গণতন্ত্রে ক্ষমতার রাজনীতিতে নির্বাচনী জোট একটি প্রচলিত চর্চা। বহুদলীয় গণতন্ত্রে বহু দলের উপস্থিতি অপরিহার্য। তবে জোট ভোটের খেলায় নিবন্ধন সর্বস্ব অনেক দলের অস্তিত্বই হুমকির মুখে। নির্বাচন কমিশন কঠোর হওয়ায় আরও বিপাকে এসব দল। অন্যদিকে ক্ষমতার রাজনীতির স্বাদ নিতে নিজ দল ছেড়ে অনেকেই যোগ দিচ্ছেন বড় দলে। আবার দল বিলুপ্ত করে যোগ দেওয়ার ঘটনাও ঘটছে। নিবন্ধন সর্বস্ব এসব দলের কোনো ভবিষ্যৎ দেখেন না রাজনীতি বিশ্লেষকরাও, যদিও বড় দলগুলোর দায়িত্বহীন চর্চাকেও দায় দিচ্ছেন তারা। নিবন্ধন আছে, প্রতীক আছে, কিন্তু ভোটার নেই। দেশে নিবন্ধিত এমন রাজনৈতিক দলগুলোর প্রতীক নিয়ে সাধারণ মানুষের ভাবনা জানতে মাঠে নামে ডিবিসি নিউজ। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল 59টি। হাতে গোনা কয়েকটি ছাড়া বেশিরভাগ দলের প্রতীকই চেনেন না সাধারণ ভোটাররা। চেনেন না এসব দলের শীর্ষ নেতাদেরও। অনেকে বিএনপির সাথে আছে বা জামাতের সাথে আছে, তারা ওই এক কেন্দ্রিকের দিকে আবার চলে যাচ্ছে, যা কিনা এই মানে ভবিষ্যৎ রাজনীতির জন্য ঠিক না। কাদের দল বা কারা এই মার্কাগুলো ক্যারি করে এটা আমরা জানি না। প্রতীক সবগুলোই চিনি, কিন্তু এটা কোন দলের কোন প্রতীক এটা আমি চিনি না। জনগণের জন্য গড়ে ওঠা রাজনৈতিক দল যুগ পার করেও গড়ে তুলতে পারছে না নিজেদের দলের জনসম্পৃক্ততা। নেতাকর্মী তো দূরের কথা, এমনকি তাদের দলের নিজেদের প্রতীকও চেনাতে পারছে না অনেক দল। তাহলে কি নির্বাচন এলেই জোট করতে গঠন করা হয় এ সকল দলগুলোকে? নিবন্ধিত দলগুলোর একটি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট, প্রতীক ছড়ি। 2000 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেও নিবন্ধন পায় 2013-তে। অথচ 25 বছরেও ন্যূনতম জনভিত্তি পায়নি দলটি। একই অবস্থা বাংলাদেশ জনতা পার্টি, রিপাবলিকান পার্টি সহ আরও অনেক দলের। এর মধ্যে অনেক দলের কার্যক্রম প্রায় বিলুপ্তির পথে। একটা রাজনৈতিক দল তার কর্মকাণ্ডের ভিতর দিয়ে দেশের মানুষের কাছে পরিচিতি লাভ করে। প্রতীক তখনই পরিচিত হবে যখন একটা রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে সারা দেশে পৌঁছে যাবে, তখন কিন্তু মানুষ প্রতীকটাকে চিনবে। নিজস্ব প্রতীকে নির্বাচন করার তো কিছু ঝুঁকি আছে। ইলেকশন কমিশন আপনাকে একটা আলাদা একটা প্রতীকও দিয়েছে, আর নিজস্ব প্রতীক বাদ দিয়ে অন্য মার্কা নেই। এগুলো দলের অন্য নেতা কর্মীদের মধ্যে একটা হতাশার জায়গাটা তৈরি করে। নিবন্ধন সর্বস্ব এসব দলের কোনো ভবিষ্যৎ দেখেন না রাজনীতি বিশ্লেষকরা। পাশাপাশি বড় দলগুলোর দায়িত্বহীনতা এবং ইসির কঠোরতায় বহুদলীয় গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত হচ্ছে বলেও মনে করছেন তারা। এসব দলগুলো যখন আপনি বড় দলের নেতা, বড় প্রধান নেতা আরেকটা দলে যোগদান করে এমপি হওয়ার চেষ্টা করছেন, তখন তো তার দলটা, তার প্রতীকটা একটা হারিয়ে যায়। নির্বাচন বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, নির্বাচন কমিশন কি শুধু নিবন্ধন বিতরণকারী সংস্থা? আর ছোট দলগুলো কি জনগণের প্রতিনিধি নাকি নির্বাচনী অঙ্কের অংশ? আমাকে জনগণ চিনে আমার নতুন পার্টির ক্যান্ডিডেট হিসাবে। এখন আমি যদি পুরনো একটা দলের নিই, তাহলে কিন্তু আমি লোককে বিট্রে করলাম। এখন ম্যানিফেস্টোতে আমি যা বিশ্বাস করি, অথচ আমি যে মার্কাতে আমি নির্বাচন করছি সেটাতে আমি বিশ্বাস করি না, কিন্তু আমি ওই মার্কার থেকে লোকের কাছে ভোট চাচ্ছি। তাহলে এটা জনগণকে ধোঁকা দেওয়া হলো।
এবারও জোটবদ্ধ নির্বাচনের পথে বড় রাজনৈতিক দলগুলো। জামায়াত বলছে জোটে আসলেও নিজস্ব প্রতীকে ভোট করার বাধ্যবাধকতায় ছোট দলগুলোর জনসম্পৃক্ততা বাড়বে। আমাদের প্রত্যেকেই বলেছি যে আপনারা আমাদের সাথে যদি ইলেকশন করেন, যেহেতু আমরা সমঝোতার ভিত্তিতে আসনটা ভাগাভাগি করছি, আপনাদেরকে সহ মার্কা নিয়ে ইলেকশন করতে হবে, প্রতীক নিয়ে ইলেকশন করতে হবে, এবং এটা মেনে নিয়েই আমাদের সবাই আমরা একসাথে আছি। পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তানে জোটবদ্ধ নির্বাচন খুবই প্রচলিত, তবে জোটবদ্ধ হলেও নিজ নিজ প্রতীকে ভোট করে রাজনৈতিক দলগুলো। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিলের সময় শেষ হচ্ছে আজ। গেল 4 দিনে নির্বাচন কমিশনে আবেদন জমা পড়েছে 469টি। বৃহস্পতিবার 164টি মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ও 10টি গ্রহণের বিরুদ্ধে আপিল হয়। আপিল নিষ্পত্তি হবে 10 থেকে 18 জানুয়ারি। এর মাধ্যমেও প্রার্থিতা ফিরে না পাওয়া গেলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ থাকবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হতে 2,500-এরও বেশি মনোনয়নপত্র জমা পড়ে। মনোনয়নপত্র যাচাই বাছাই করে 723 জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। তাতে এখন পর্যন্ত বৈধ প্রার্থী রয়েছেন 1,842 জন। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিলের সময় শেষ হচ্ছে আজ। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হুমায়রা ফারুকি। হুমায়রা, আপিলের শেষ দিনে এ পর্যন্ত কতজন আবেদন করেছেন, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শেষে 5 তারিখ থেকে শুরু হয়েছে কিন্তু আপিল দায়েরের কাজ। প্রার্থীরা নির্বাচন কমিশনে যে 10টি বুথ স্থাপন করা হয়েছে অঞ্চলভিত্তিক, সেই বুথগুলোতে আসছেন এবং নিজেদের মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে তারা আপিল করছেন। এবং আজ 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত আপিল দায়ের করা যাবে এবং আজই শেষ দিন। তো গতকাল পর্যন্ত জমা পড়েছে 469টি সর্বমোট 4 দিনে, এবং গতকাল চতুর্থ দিনে 174টি আপিল জমা পড়েছে বিভিন্ন বুথগুলোতে। আর আজ সকাল থেকে এই কিছুক্ষণ হলো মিনিট 5 ধরেই আপিল জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ঠিক হাতের বায়ে এখানে একটি বুথে প্রার্থীরা একে একে আসছেন এবং লাইন ধরে তারা তাদের আপিল দায়েরের যে কাজটি সেটি করছেন। আর মূলত রিটার্নিং অফিসাররা যে কারণগুলোতে বাতিল করেছিলেন সেটি হচ্ছে কারো করের কাগজে সমস্যা ছিল, আয়করের কাগজে, কারো হয়তো মামলার নথিতে কোনো সমস্যা ছিল, কারো হয়তো শিক্ষাগত যোগ্যতার যে সনদ সেগুলোতে সমস্যা ছিল, বা অন্যান্য আরও সমস্যার কারণে তাদের মনোনয়নপত্রের বৈধতা বাতিল করা হয়েছিল। আর আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে শুধুমাত্র মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতেই যে প্রার্থীরা আপিল করছেন বিষয়টি এমন নয়। কোনো প্রার্থীরা কিন্তু স্বতন্ত্র প্রার্থী বা অন্যান্য প্রার্থীদের, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্রের বৈধতা বাতিল চেয়েও আপিল করছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। পরবর্তী তথ্যগুলো হাতে আসা মাত্রই আমি আপনার মাধ্যমে তা দর্শকদেরকে জানিয়ে দেব। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে ঢাকার বাইরে তারেক রহমানের উত্তরবঙ্গে সফর শুরু হচ্ছে টাঙ্গাইলের সন্তোষের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে। আর তার এই সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একই ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে উত্তরের প্রবেশদ্বার খ্যাত জেলা সিরাজগঞ্জেও। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ নির্বাসিত জীবন অবসানের পর আসছে 11 জানুয়ারি থেকে ঢাকার বাইরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সফর ঘোষণা করেছে দলটি। আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব। সফর ও কর্মসূচি শুরু হচ্ছে উপমহাদেশের কিংবদন্তি রাজনীতিবিদ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারতের মধ্য দিয়ে। টাঙ্গাইলে তারেক রহমানের সফর ঘোষণায় ব্যাপক উচ্ছ্বাসিত দলটির নেতাকর্মীরা। দেশনায়ক তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়ে সেই মুক্তিগামী মানুষের মুক্তির সনদ হিসেবে সে কাজ করবেন। অত্যন্ত আনন্দিত, উৎফুল্লিত, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তারেক রহমান হচ্ছে জেনজিদের পালস বুঝেন, সেজন্য হচ্ছে আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল ছেলে মেয়েদের আহ্বান করব, শিক্ষার্থীদের আহ্বান করব, সবাই এখানে থাকবেন।
ঐতিহাসিক সফর আখ্যা দিয়ে স্থানীয় বিএনপির নেতারা বলছেন, ভাসানীর সমাধি ছাড়াও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৬০ কিলোমিটার অংশ জুড়ে অগণিত নেতাকর্মী ও জনসাধারণের উপস্থিতি সামাল দিতে নেওয়া হচ্ছে সব ধরনের প্রস্তুতি। আমাদের সকল প্রস্তুতি আমাদের ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। আমরা একাধিকবার মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের মাজার আমরা পরিদর্শন করেছি। আমাদের নেতা কিভাবে আসবেন, তারেক রহমান সাহেব কিভাবে আসবেন, কিভাবে তিনি সেখানে যাবেন এবং এই পুষ্পস্তবক অর্পণ করবেন, সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি। টাঙ্গাইলের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, কারণ এটি টাঙ্গাইলের মানুষের জন্য ঈদের দিন, আনন্দের দিন। এই সফরের মধ্য দিয়েই আমি মনে করি বাংলাদেশের মানুষ একটি নতুন রাজনীতি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে উপহার পাবে ইনশাল্লাহ। এদিকে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে সিরাজগঞ্জেও নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। ১৯ বছর পর উত্তরবঙ্গের সফরে অঞ্চলটির প্রবেশদ্বার সিরাজগঞ্জের বেসিক শিল্পনগরী মাঠে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য একটা গণদোয়ার ব্যবস্থা করেছে। আমাদের নেতা রাজি হয়েছেন, এখানে আসবেন, উনি আমাদের এই দোয়ায় সামিল হবেন। আল্লাহর কাছে আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করব। 11 জানুয়ারি ঘোষিত কর্মসূচিতে টাঙ্গাইলে দুপুর 1টা ও বিকেল 3টায় সিরাজগঞ্জে উপস্থিত থাকার কথা রয়েছে। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। টাঙ্গাইলে তারেক রহমানের সফর ঘিরে মৌলানা ভাসানীর মাজার প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, যেমনটা বলছিলাম, মাজার প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা কিভাবে সাজানো হয়েছে জানাবেন। আমি সকাল থেকেই দেখেছি যে এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন, বিশেষ করে পুলিশ সুপার, র্যাব থেকে শুরু করে বা অন্যান্য যারা রয়েছেন, এবং বিশেষ করে তারেক রহমানের যারা ব্যক্তিগত নিরাপত্তা দেখেন সেই সিএসএফ এর সদস্যরাও কিন্তু সকাল থেকেই রয়েছেন। আর এই পুরো বিষয়টি আমরা দেখেছি যে তারা এই যে মাজার প্রাঙ্গণ থেকে শুরু করে পুরো মৌলানা ভাসানীর যে চত্বর রয়েছেন এবং তার প্রবেশ মুখ থেকে শুরু করে এই অঞ্চলের যে নিরাপত্তার যে বিষয়টি, সেই বিষয়টি তারা দেখছেন, স্থানগুলি দেখছেন, এবং এই যে ব্যাপক সংখ্যক লোক সমাগম হবে সেই সমাগম লোকগুলো যাতে তারেক রহমানের যে নিরাপত্তা সকল কিছু বিবেচনা করছেন। এবং আমাদের সাথে রয়েছেন এই বিষয়গুলি যিনি তদারকি করছেন বা যার দায়িত্বেই এই কাজগুলি হচ্ছে, যে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল 5 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। আমরা একটু আপনার কাছে জানতে চাই কি পরিমাণ মানুষের সমাগম হবে এবং নিরাপত্তার কোনো বিঘ্নিত হবে কিনা, প্রশাসন কি বলছে? দেশনায়ক তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে থেকে ইতিমধ্যে উনি ঢাকায় এসেছেন। ঢাকায় যে জনসমাগম হয়েছে, রেকর্ড সংখ্যক জনসমাগম হয়েছে, লক্ষ লক্ষ লোক উপস্থিত হয়েছিল। আজ আগামী 11 তারিখ টাঙ্গাইলে ইনশাল্লাহ সর্বোচ্চ জনগণ এখানে উপস্থিত হবে এবং ইতিহাস তৈরি হবে ইনশাল্লাহ। সেই ব্যাপারে আমরা সার্বিক প্রস্তুতি নিচ্ছি। টাঙ্গাইলের মানুষ আনন্দের সহিত গ্রহণ করেছে, ঈদের আমেজ বিরাজ করছে এখানে। দেশনায়ক তারেক রহমান এই প্রথম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করতে আসবে। এটা মানুষের উচ্ছ্বাসের এবং আনন্দের বিষয়। এইভাবেই স্বাধীনতার মূল যেই বীজ বপন করেছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কাকমারি সম্মেলনের মধ্য দিয়ে এইখানে কি যেহেতু মানুষ যেরকম নিরাপত্তার কোনো ঘাটতি বা কোনো অসহযোগিতামূলক বা এই যে রাস্তায় যে যানজট হয় সেদিকে কোনো আপনার প্রস্তুতি রয়েছে কি? আমাদের যাতে কোনো ধরনের যানজট না হয়, কারো কোনো ভোগান্তি না হয়, সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছি। পুলিশের পাশাপাশি আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবী টিম আমরা দিয়েছি। সেই অনুযায়ী আমরা বুঝতে পেরেছি যে সময় স্বল্পতা ছিল। আমরা বুঝতে পেরেছি যে তারা বিএনপির পক্ষ থেকে এবং সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তারাও বিষয়গুলি পর্যবেক্ষণ করছেন এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়টি দেখা হচ্ছে। এবং যে সোহেল, ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠকে তিনি এই আশ্বাস দেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জেমিসন গ্রিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তিনি 20% শুল্ক কমানোর প্রস্তাব দেন, অবহিত করেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি হ্রাসের অগ্রগতি সম্পর্কে। পারস্পরিক শুল্ক চুক্তি চূড়ান্ত এবং দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধানের বিষয়ে একমত পোষণ করেন তারা। মার্কিন বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর এর সহকারী ব্রেন্টন লিঞ্চের সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 227 সুনামগঞ্জ 4-এ। ইলেকশন এক্সপ্রেস আজ আছি সংসদীয় আসন 227 সুনামগঞ্জ 4 আসনে। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন এই আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শামসউদ্দিন। জনাব শামসউদ্দিন, আপনার কাছে শুরুতেই জানতে চাই কি প্রত্যাশা আপনার নির্বাচনকে ঘিরে? ধন্যবাদ ডিবিসি নিউজকে। প্রত্যাশা তো আলহামদুলিল্লাহ আমরা আশা করছি এই আসন 3,72,000 উপরে ভোটারদের কাছে আমরা প্রত্যক্ষভাবে যোগাযোগ করছি, তাদের বিভিন্ন সমস্যাগুলো অবগত হচ্ছি। তাদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে এই আসনে আমাদের বিজয় লাভ হবে ইনশাআল্লাহ। আমরা এলাকার মানুষের সাথে যোগাযোগের কারণে এবং মানুষের যে আমরা অবস্থা দেখছি, তাদের যে পরিবর্তনের একটা হাওয়া, দেশের রাজনৈতিক একটা পরিবেশের পরিবর্তনের যে হাওয়া লাগছে, সেই হাওয়ার কারণেই আমরা মনে করতেছি এই আসনে আমরা বিজয় লাভ করে এবং জনগণের কাছে আমরা এই প্রত্যাশা করছি। সেটি পুরো দেশে এখন একটি নির্বাচনী হাওয়া বইছে, আপনার আসনের কি অবস্থা? যে আমাদের সারা দেশের মতো আমাদের এই আসনও নির্বাচনে যে হাওয়াটা বা নির্বাচনে যে জোয়ারের কথা আমরা বলছি, সেটা এখানেও লেগেছে। আমরা দেখেছি বিগত যে 3টি নির্বাচন, এই 3টি নির্বাচনে জনগণ 2014, 2018 এবং 2024 সালে যে নির্বাচন হচ্ছে, সেখানে যারা ভোটার তারা ভোট দিতে পারেনি। এবং এই বছর যে নির্বাচন হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারিতে, সেখানে প্রায় 4 কোটি ভোটার হচ্ছে তরুণ। সেই তরুণদের ভাবনা যেটা আমরা দেখতে পেয়েছি, তরুণরা দেশে যেভাবে জুলাই বিপ্লব ঘটিয়েছে, সেই জুলাই বিপ্লবের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা বৈষম্য মুক্ত থাকব, আমরা সন্ত্রাস মুক্ত থাকব, আমরা চাঁদাবাজ মুক্ত থাকব এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা সর্বাধিক গুরুত্ব দেব। সেই পরিবর্তনটা যেহেতু তরুণ ভোটারদের মধ্যে এসেছে, সেই তরুণ ভোটার দ্বারা প্রভাবিত হয়ে অন্যান্য বয়সের ভোটাররাও সেই দিকে ধাবিত হচ্ছে। নিশ্চয়ই। আর একটি প্রশ্ন, সুনামগঞ্জ সদর এবং বিশম্ভপুর উপজেলা নিয়ে এই আসনে বলা যায় যে অর্ধেকেরও বেশি নারী ভোটার রয়েছে। নারী এবং তরুণদের জন্য কি প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের কাছে? নারী আমাদের এই আসনে বা প্রত্যেক আসনে আমরা বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে আমরা দেখা যায় প্রায় অর্ধেক হচ্ছে নারী। শুধু নারীদেরকে বাদ দিয়ে কোনো দেশেই কোনো সময় কোনো কালেই কোনো ইতিহাসে কোনো কালেই কোনো উন্নয়ন সম্ভব হয়নি। তারা কেন আপনাকে ভোট দেবে? নারীরা ভোট দেবে এই কারণে, নারীদের যে অধিকার রয়েছে সেগুলা আমরা মনে করি দেশের এই পরিস্থিতিতে নারীরা যেভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে, আমরা আশা করছি আমরা যদি মানুষের যে নারীদের যে অধিকার, সেই অধিকারগুলো আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমরা দেখেছি নারীরা যেভাবে তাদের কর্মক্ষেত্র, তাদের চলাফেরা, এগুলার ক্ষেত্রে নারীরা বেশ সমস্যার মধ্যে আছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে, সেখানে নারী ভোটার যারা আছে তারা ইসলামের পক্ষে। তারা মনে করছে ইসলাম একটা শান্তির ধর্ম, ইসলামের মাধ্যমে তাদের যে অধিকারগুলো আছে সেগুলো প্রতিষ্ঠিত হবে। যেভাবে প্রতিষ্ঠিত করেছিলেন অন্যান্য নবী রাসূলও নারীদের যে অধিকার দিয়েছিলেন, সেই অধিকার অন্য কোনো ব্যবস্থায় করা সম্ভব নয়। সুতরাং নারীদেরতে আমরা যে অধিকার রয়েছে সেই অধিকারগুলো আমরা প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ থাকবো। এই কারণে আমরা মনে করছি নারীরা ভোট দিবে বলে আমরা বিশ্বাস করি। নিশ্চয়ই। শেষ প্রশ্ন আপনার কাছে, এই আসনে বিএনপির একজন শক্তিশালী প্রার্থী রয়েছেন, একই সঙ্গে বিএনপির আরেকজন প্রার্থী স্বতন্ত্র থেকে নির্বাচনে লড়ছেন, জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আপনি? আপনারা জানেন এখানে বিএনপির যিনি প্রার্থী আছেন উনি শক্তিশালী কিনা এটা জনগণই আগামী 12ই ফেব্রুয়ারিতে বোঝা যাবে। এখন ওনারা আছেন
ওনার সাথে বিদ্রোহী প্রার্থী হিসাবে আরেকজন প্রার্থী দাঁড়িয়েছেন। আমরা মনে করি ওনারা ওনাদের কাজকর্ম করবেন, আমরা আমাদের কাজকর্ম করব, আমাদের জনগণের কাছে আমরা যাব। আমাদের এই এলাকার যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর মধ্যে মূলত হচ্ছে আমাদের সদর উপজেলার সুরমা নদী মধ্য দিকে বয়ে যাওয়ার কারণে 3টি ইউনিয়ন আমাদের থেকে বিচ্ছিন্ন আছে। তাদের উন্নয়ন, তাদের সুখ দুঃখের কথা, তাদের শিক্ষা, স্বাস্থ্য সবগুলোই তারা পিছনে আছে। এবং আমাদের এই উত্তর অঞ্চলে 3টি ইউনিয়ন, জাহাঙ্গীরনগর, সুরমা এবং রঙ্গাচর ইউনিয়ন, এই 3টি ইউনিয়নে যে সমস্ত কৃষি পণ্য উৎপন্ন হয়, সেই পণ্যগুলো তারা সঠিক ন্যায্য মূল্য পাচ্ছে না। সুতরাং একটা কৃষি এবং কৃষকের সাথে আপনি সেই উন্নয়নগুলো করবেন। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস ছিলাম সংসদীয় আসন 227 সুনামগঞ্জ 4 আসনে। পরবর্তী খবর বেলা দুপুর 12টায় আমরা নতুন কোনো প্রার্থীকে নিয়ে যুক্ত হব। সঙ্গে থাকুন CSRN ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। নতুন বছরের শুরু থেকে শৈত্যপ্রবাহে নাকাল দেশের বিভিন্ন এলাকার জনজীবন। কখনো এর বিস্তৃতি বেড়েছে, আবার কখনো কমেছে। পঞ্চগড়, চুয়াডাঙ্গা, রাজশাহী সহ কয়েকটি জেলায় আজও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। উত্তরের জেলা পঞ্চগড়ে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 6.8 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছে জেলার মানুষজন। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। এই জেলায় টানা 5 দিন চলছে শৈত্যপ্রবাহ। সকাল সন্ধ্যা ঘন কুয়াশার সাথে হিমেল বাতাসে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। ঠান্ডাজনিত রোগের সংক্রমণও বেড়েছে। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট। কুড়িগ্রামে 3 দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শীত ও কুয়াশায় ধানের বীজতলা ও আলু গাছে দেখা দিয়েছে ছত্রাকের আক্রমণ। এদিকে রাজশাহীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে। শৈত্যপ্রবাহ চলতে পারে আরও কয়েকদিন। ঠান্ডাতে কাজ করা যায় না, রান্নাবাড়ি করা যায় না, হাত পা ককড়া হয়ে যাচ্ছে, মানে কাজ করতে পারি না। গরু ছাগল নিয়ে খুব কষ্টে আছি। খুব আবহাওয়া খারাপ, বসে বসে দিন কাটি বেলা কাছে কোনো কাজ কাম করে করি না। তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়ার সংখ্যা বাড়ছে উত্তরাঞ্চলে। গেল 3 সপ্তাহে রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন শতাধিক। তাদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ নারী। ধারণ ক্ষমতার কয়েক গুণ রোগীর চাপে হিমশিম চিকিৎসকরা। এদিকে বাড়ছে ঠান্ডাজনিত অসুখ। এর মধ্যে মারা গেছেন 18 জন। এই অবস্থায় নিজেদের সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গির দিনমজুর দুলাল হকের শিশু সন্তান লামিয়া আক্তার প্রচণ্ড শীতে আগুন পোহাতে গিয়ে পুড়ে গেছে শরীরের 65%। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দুঃসহ যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। মেয়ে আমার ছটফট করতেছে, ধরফড় করতেছে, কান্নাকাটি করতেছে, খাইতে পাচ্ছে না, পুরা শরীরে আগুন লাগতেছে। আমি ওর মা হয়ে আমি স্থির হয়ে থাকতে পারছি না। 14 শয্যার বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন 60 জন, যাদের 50 জনই দগ্ধ হয়েছেন শীতে আগুনের উত্তাপ নিতে গিয়ে। গতবারের তুলনায় এবারে রোগীর সংখ্যাও বেশি। মেয়েটা খুব ছটফট করতেছে, খারাপ লাগতেছে শরীরে, জ্বালা যন্ত্রণা করে, মানে সারা দিন ঘুম পারবে না। গোসল করে আসে আগুন পাওয়ার যায় দিয়ে মেসকিতে আগুন লাগছে। এই পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে নেই পর্যাপ্ত জনবল ও সরঞ্জাম। চিকিৎসার জিনিসপত্রের যেমন সংকট আছে, তার চেয়ে বেশি জনবলের প্রচণ্ড সংকট। এখানে দক্ষ জনবল যেটাকে আমরা বলি, এটা প্রচণ্ড সংকট। এদিকে অন্যান্য ওয়ার্ডে চাপ বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের। রংপুর মেডিকেলে গেল 20 দিনে মৃত্যু হয়েছে 11 শিশু ও 7 বয়স্ক রোগীর। গাদাগাদি করে চিকিৎসায় সেবা বিঘ্নিত হওয়ার অভিযোগ স্বজনদের। শীতকালে রোগীর সংখ্যা 4-5 গুণ বৃদ্ধি পাচ্ছে, সে অনুপাতে এখানের সিট সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। রোগী তো অনেক, প্রতিটা বেডে 3টা-4টা। এই বাস্তবতায় সংকট নিরসনে বাড়তি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এই হসপিটালটা যখন হয়ে যাবে, সেখানে কিন্তু অতিরিক্ত জনবল আমরা পাবো, ইনস্ট্রুমেন্ট পাবো। সেই হিসাবে পূর্ণাঙ্গ একটা 100 বেডের হসপিটাল হবে, এবং সেটা যখন হবে তখন হয়তো বা আমরা মানে পূর্ণাঙ্গভাবে সব রোগীকে পুরোপুরিভাবে চিকিৎসাটা ভালোভাবে দিতে পারবো। হাসপাতালের তথ্য অনুসারে গেল বছর শুধু আগুন পোহাতে গিয়েই দগ্ধ 506 জন চিকিৎসা নেন, আর এবার গেল 3 সপ্তাহে এ সংখ্যা শতাধিক। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।